নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বহু প্রতীক্ষার পর অবশেষে ধূপগুড়ি শহরকে মহকুমা ঘোষণা করেছে রাজ্য সরকার। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক দায়িত্ব নিলেন নতুন ধূপগুড়ি মহকুমার। নতুন মহকুমা শাসককে সাদরে বরণ করলেন ধূপগুড়িবাসী। ঐতিহাসিক মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই রাম মূর্তি নিয়ে 3 দিনের উৎসব চলবে জলপাইগুড়িতে। 22 ফুটের রাম মূর্তির কারিগর আনারুল। সম্প্রীতির অনন্য নজির জল শহরে। জলপাইগুড়ির সদর মহকুমা শাসক ধূপগুড়ির নতুন মহকুমা শাসকের দায়িত্বভার গ্রহণ করলেন। ধূপগুড়ি মহকুমা শাসক হিসেবে দুপুর 1টা নাগাদ দায়িত্বভার গ্রহণ করলেন এসডিও তমজিৎ চক্রবর্তী। তিনি বর্তমানে জলপাইগুড়ি সদরের এসডিও। তিনি ধূপগুড়ির মহকুমা শাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিন মহকুমা শাসককে বরণ করে নিলেন ধূপগুড়িবাসী। এদিন দুপুরে ধূপগুড়ি বিডিও অফিসে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কার্যালয়ে এসে ধূপগুড়ি মহকুমা শাসকের দায়িত্বভার গ্রহণ করলেন তমজিৎ চক্রবর্তী। নতুন দায়িত্ব গ্রহণ করার পর ভীষণ খুশি নতুন মহকুমা শাসক। জলপাইগুড়ি সদরের পাশাপাশি তিনি ধূপগুড়ি মহকুমা শাসকের দায়িত্ব পালন করবেন। পৃথক মহকুমা শাসক নিয়ে পরবর্তীতে সরকার চিন্তাভাবনা করবে বলে জানা গেছে। এসডিও তমজিৎ চক্রবর্তী বলেন, সরকারের তরফে যা দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে সেই দায়িত্ব গুছিয়ে নেওয়ার কাজ চলছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব অর্পণ করেছেন তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। জলপাইগুড়ি মহকুমা এবং ধূপগুড়ি মহকুমা আমার হৃদয়ের দুটো প্রকোষ্ঠ হিসেবে থাকবে। প্রত্যেক দিনই আমি এখানেও আসবো, জলপাইগুড়িতেও বসবো। সুতরাং কাজ তো আছে আমাদের সামনে অনেকটাই, এবং এই মুহূর্তে কাজ আমাদের হচ্ছে সমস্যা সমাধান। যে ক্যাম্পগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত আমরা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, প্রকল্পগুলো, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি যে প্রকল্পগুলো আছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষজন পাচ্ছে কিনা, এইটা ধূপগুড়ি শহর, বানারহাট এবং ধূপগুড়ি ব্লক 3টে ক্ষেত্রতেই আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। এবং এই সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পগুলোর মাধ্যমে আমরা প্রয়াস করব যাতে মানুষের কাছে আমরা আরো পরিষেবা পৌঁছে দিতে পারি, আরো নিখুঁতভাবে সকলের সহযোগিতা নিয়ে। জেওয়াইএম এর পরিচালনায় ডে নাইট ক্রিকেটে অংশগ্রহণ করছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সুনামী ক্রিকেটাররা। জলপাইগুড়িতে থাকছে বড় চমক। জলপাইগুড়ি শহরের খ্যাতিসম্পন্ন জেওয়াইএমএ ক্লাবের এবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্রিকেট খেলোয়াড়েরা জলপাইগুড়ির জেওয়াইএম এর পরিচালনায় ডে নাইট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসছেন। এই দিন এই সিদ্ধান্তের কথা ক্লাব সদস্যরা জানিয়েছেন। তাঁরা বলেন, প্রতি বছর ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখার জন্য ক্রিকেট প্রেমী মানুষেরা আশায় দিন গোনেন এই সময়ের জন্য। কিন্তু কিছু কারণে সেই ক্রিকেট খেলাটি এবার শুধু ডেতেই করার পরিকল্পনা ছিল। সকলের অনুরোধে শেষ পর্যন্ত এই বছরও ডে ও নাইটে ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্রিকেট খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক বলেই ক্লাব সদস্যরা জানিয়েছেন। এই বছর আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ডেতেই করব, কিন্তু পারিপার্শ্বিক সমস্ত মানুষের, ক্রীড়াপ্রেমী মানুষদের তাদের চাহিদা ছিল যে জেএমএ ক্লাব নাইটে করুক। তো সেই সব দিকে চিন্তা করে আমরা এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত গ্রহণ হলো। ক্লাবের সমস্ত সদস্যরা ছিলেন, সিনিয়ররাও ছিলেন, পদাধিকারীরা ছিলেন, তাদের সমস্ত সিদ্ধান্তে সহমত হয়ে আমরা টুর্নামেন্টটা নাইটেই করতে যাচ্ছি। কবে থেকে কবে হবে? 23 তারিখ থেকে 26 তারিখ টুর্নামেন্ট ডে নাইটই হচ্ছে। কারা কারা আসছে? কারা কারা বেশিরভাগই সবই বাইরের টিম। জলপাইগুড়ি শুধুমাত্র জেএমএ ক্লাবই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আর বাকি কাটিয়ার, কলকাতা, মালদা, রায়গঞ্জ, আলিপুর, শিলিগুড়ি, এই নিয়েই টিমটা হচ্ছে। আর আশা রাখবো যে সবার মন যাতে আমরা রক্ষা করতে পারি। আর
জলপাইগুড়িবাসীদের কাছে একটাই আশা রাখবো, তারাও যদি সহযোগিতার হাতটা ঠিকমতো বাড়ায়, তাহলে আমরা আগামী দিনে এই টুর্নামেন্টটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবো। ঘন কুয়াশায় ঢেকেছে গোটা জলপাইগুড়ি, শীতে কাবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন থেকে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে গোটা জলপাইগুড়ি জেলা ঢেকে আছে সাদা চাদরে। রবিবার ছুটির দিনে এমন কুয়াশা হওয়া স্বাভাবিকভাবেই জনজীবনকে বিপন্ন করছে। রাত থেকেই কুয়াশার দাপট দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও যেন কুয়াশা বাড়ছে, সাথে বাড়ছে ঠান্ডার দাপটও। মাথাভাঙার কুশিয়ারবাড়ি এলাকার থেকে বিজেপি কার্যালয়ের পাশ থেকে উদ্ধার হলো তাজা বোমা। তাজা বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সাত সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি বাজার এলাকায়। জানা গিয়েছে, মাথাভাঙা 2 ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি বাজার সংলগ্ন এলাকায় বিজেপির দলীয় কার্যালয় রয়েছে। শনিবার রাতে কে বা কারা 2টি বাজার করার ব্যাগ দলীয় কার্যালয়ের পাশে রেখে যায়। রবিবার সকালে সেই দলীয় কার্যালয়ের পাশেই চায়ের দোকানে চা খেতে এসে প্রথমে ব্যাগ 2টি নজরে আসে চায়ের দোকানদার সুন্দর বর্মন এবং স্থানীয় দুজনের কাছে। কাছে যেতেই তারা দেখতে পান 2টি ব্যাগে 7টি এবং 6টি মোট 13টি বোমা রয়েছে, তাজা বোমা। খবর চাউর হতেই ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ অন্যান্য মানুষেরা। খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এসে জল ভর্তি বালতিতে মোট 13টি তাজা বোমা নিষ্ক্রিয় করে। দলীয় কার্যালয়ের পাশে ব্যাগের মধ্যে বোম দেখা যাচ্ছে, কি বলবেন? আমি হঠাৎ করে শুনলাম সকাল সকাল ওঠার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ছুটে এলাম। এটা কোনো দুষ্কৃতি হতে পারে। আমরা এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হয়তো কোনো দুষ্কৃতি, কোনো চক্রান্ত হতে পারে। বুঝে উঠতে পারছি না কী করে কারা এখানে কী করলো বা কীভাবে রেখে গেল, আমরা এখনও বুঝে উঠতে পারছি না। পুলিশকে ইনফর্ম করা হয়েছে। কি মনে হয় এটা হয়তো কোনো দুষ্কৃতি চক্রান্ত করে, হয়তো আমাদের যেহেতু আগামীকাল আমাদের দলীয় কার্যক্রম আছে, বদনাম করার জন্য হয়তো তারা কোনো দুষ্কৃতি হয়তো এখানে রেখে গেছে। আমি গুরু প্রসাদ বর্মন, জেলা পরিষদ সদস্য। দুজন কাস্টমার দেখছি। কাস্টমার মানে? চার দোকান। আপনি দোকানদার? আমি দোকানদার। কি মানে তারা দেখে কি করে দেখলো? চা খাবার আসতেছিল। হ্যাঁ, তারপর 2টো ব্যাগ দেখছে, ব্যাগ দেখে আমাকে ডাক দিছে। হ্যাঁ, তারপর আপনি এসে দেখলেন? আমি দেখলাম। কি মনে হয় ব্যাগের মধ্যে কি আছে? 3টা নারকেলের মতন আছে আর কাঠের গুঁড়োর মতন দেখা যায়। আমরা তো বকল যা দেখছি। হ্যাঁ, তা ওই হিসেবে লোকজন জমা হয়েছিল। হ্যাঁ, তারপরে আমরা নিষেধ করছি বলে এখানে যাবেন না। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? ঘুম থেকে উঠেই শুনলাম যে পার্টি অফিসের পাশে অপরিচিত 2টি ব্যাগ রয়েছে। তো এসে দেখতেছি অনেক মানুষ জড়ো হয়েছে, বলতেছে যে নারকেলের মতো দেখা যাচ্ছে। কি বা কারা এভাবে রাখলো, থানায় ইনফরমেশন করা হয়েছে। থানা আসলে বোঝা যাবে সঠিক। হয়তো কালকে আমাদের প্রোগ্রাম আছে, দুষ্কৃতি ব্যক্তি রাখতেই পারে প্রোগ্রাম। কালকে আপনাদের কি প্রোগ্রাম আছে? কালকে আমাদের রাম মন্দির লাইভ রাম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে লাইভ প্রোগ্রাম করা আছে। আপনার দলীয় কার্যালয়? হ্যাঁ, দলীয় কার্যালয়। আজকেই এখানে প্যান্ডেল করা হবে, সকাল থেকে লোকের আনাগোনা হবে। এই জন্য হয়তো কে বা কারা এইভাবে রাখছে প্রোগ্রাম ভেস্তে দেওয়ার জন্য। কি নাম আপনার? পঞ্চানন অধিকারী। আর কয়েক ঘন্টা পরেই রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে ভারতবর্ষের। এই ঐতিহাসিক সিদ্ধান্তকে ঘিরে জলপাইগুড়ি বাজারে দেখা গেল প্রদীপ আর পতাকা কেনার ভিড়। আর কয়েক ঘন্টা পরেই ভারতবর্ষ সাক্ষী থাকছে রামলালা মন্দিরের ঐতিহাসিক প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণের জন্য। আর তার আগেই জলপাইগুড়ি বাজারে দেখা যাচ্ছে উপচে পড়ছে প্রদীপের দোকান ও রামের পতাকার দোকানের ভিড় ক্রেতাদের। জলপাইগুড়ির বাজারে আবারও দীপাবলির মতো ভিড় প্রদীপের দোকানে এবং দশকর্মার ভাণ্ডারগুলিতে।
জলপাইগুড়ির দিনবাজারে প্রদীপ কেনার ভিড় দেখা গেল। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে ফেব্রুয়ারি প্রতিটি ঘরে 5টি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। সেই প্রধানমন্ত্রীর আহ্বানকে সাফল্যমণ্ডিত করতে বাজারে রকমারি প্রদীপের দোকানও বসেছে। রকমারি ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। এই রাম মন্দির স্থাপন হবে, তাও সেই উপলক্ষে আপনাদের এখানে বিক্রি কেমন, কি কি বিক্রি হচ্ছে? বিক্রি তো আছে, ফ্ল্যাগ আছে, কিসের ফ্ল্যাগ বিক্রি করছেন? রামের সব রাম, বজরংবলী আর রাম। এই যে রামের তো এখন কালকেই রামের মন্দির স্থাপন, কালকে রামের উদ্বোধন। তো কতটা বিক্রি বেড়েছে? সে তো ভালোই বিক্রি, কিন্তু দামটা একটু বেশি। এটা তো জানা ছিল না আগের থেকে যে এরকম হবে বাজারটা। আগামীকাল কেন নিচ্ছেন আপনারা? আগামীকাল নিচ্ছেন কেন এই সমস্ত রামের ফ্ল্যাগ? এটা নিচ্ছে দোকানে, সে রামের জন্যই নিচ্ছে। রাম সে অযোধ্যার কালকে সে উদ্বোধন, এর জন্যই নিচ্ছে সবাই। মানে এর জন্য চাহিদাটা কি বেড়ে গেছে? চাহিদাটা বেড়ে গেছে এর জন্য। এর আগে কি এই চাহিদা ছিল রামের? না, বজরংবলীর চাহিদা ছিল, কিন্তু রামের ছবি দেওয়াটা এইবার বেশি। আর বিক্রিও বেশি? বিক্রিও বেশি, কত দামও বেশি। দাম কত করে? মোটামুটি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা সবই আছে। পুরো দাম বেড়ে গেছে, পুরো দাম বাড়ে, বিক্রিও বেশি। হ্যাঁ, যেই জিনিস আমরা এর আগে 1 সপ্তাহ আগে যেইটা দামে কিনছি তার থেকে 50 টাকা 20 টাকা করে সব মালের দাম বেশি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আর তার আগেই পরিষ্কার করা শুরু হলো নেতাজি মূর্তির। আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। সেই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে করলা সেতু সংলগ্ন শিবাজি রোডে অবস্থিত নেতাজির আবক্ষ মূর্তি সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। 23শে জানুয়ারি সকাল থেকেই এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে পুরসভার তরফে। এই বিষয়ে পুরসভার ঠিকাদার অভিনন্দন ঘোষ বলেন, প্রতিবারের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হবে এখানে, আর তার আগে নেতাজির আবক্ষ মূর্তি সংস্কারের কাজ চলছে। কি উপলক্ষে দাদা আজকে কোথায় কি করছে? দেখুন, আমাদের যে নেতাজি, যিনি আজাদ হিন্দ ফোর্সের কর্ণধার এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও বলেছেন আমাদের ভারতবর্ষে যদি সেভাবে দেখা যায় তাহলে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ওনার জন্মদিন উপলক্ষে আগামী 23শে জানুয়ারি ওনার জন্মদিন, সেই জন্য জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে নেতাজির 23শে জানুয়ারিতে যে মাল্যদান হবে সেই উপলক্ষে আমাদের এখানে সমস্ত অনুষ্ঠান হবে। সেই উপলক্ষে এখানে রঙের কাজ হচ্ছে এবং সমস্ত কিছু যে অনুষ্ঠানটা সুপরিকল্পিতভাবে যাতে হয়, বিভিন্ন রকমের কাজ হয়, তার জন্য পরিষ্কার এবং বিভিন্ন যেসব কাজগুলো সেগুলো হচ্ছে। এবং আমি একজন পৌরসভার ঠিকাদার হিসাবে আমি সেই কাজের দায়িত্বভার নিয়েছি এবং নিষ্ঠার সাথে নেতাজির আদর্শকে অনুসরণ করে সেই কাজটা আমি করার চেষ্টা করছি। অর্থাৎ পুরসভার তরফেই জলপাইগুড়ি পুরসভার তরফে এই কাজটা করা হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অভিনন্দন ঘোষ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রবিবার জলপাইগুড়িতে এসে পৌঁছল সাইকেল জাঠা। ময়নাগুড়ি রোডের ছাত্রদের নিয়ে এই সাইকেল জাঠার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি শাখার উদ্যোগে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাইকেল জাঠার আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য বিজ্ঞানের প্রসার ও কুসংস্কার দূর করা। আজকের এই সাইকেল জাঠাতে অংশগ্রহণ করেছে ময়নাগুড়ি রোডের ছাত্ররা। প্রায় 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আসে ছাত্ররা। বিজ্ঞান সম্পর্কে সচেতনতা ও কুসংস্কার দূর করাই এই সাইকেল জাঠার উদ্দেশ্য। আজকের এই সাইকেল জাঠাটি জলপাইগুড়ি শহরে এসে জলপাইগুড়ি শহরে প্রায় 5 কিলোমিটার বিভিন্ন পথ পরিক্রমা করে। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মানুষের জন্য বিজ্ঞান, জীবনের জন্য বিজ্ঞান, দূষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজ্ঞান, কুসংস্কার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজ্ঞান, যুক্তিবাদ ও মুক্ত চিন্তার জন্য বিজ্ঞান, জীবন জীবিকার জন্য বিজ্ঞান। আজকে কি হচ্ছে? আজকে সেই লক্ষ্যে আজকে না শুধু আমাদের সারা পশ্চিমবঙ্গে, সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় আমাদের 5টা জায়গা থেকে 5টা র্যালি বের হচ্ছে, যেটা 7 তারিখ থেকে শুরু হয়েছে। আর 16 তারিখ জলপাইগুড়ির মেখলিগঞ্জ থেকে যে র্যালি শুরু হয় কুচবিহার জেলা, কুচবিহার ঘুরে আলিপুর ঘুরে
গতকাল আমাদের ধূপগুড়ি বৈরাতিগুড়ি হাই স্কুলে সেই জাঠা যে খুদে বিজ্ঞানী বা হ্যাঁ আজকে ময়নাগুড়ি হাই স্কুল থেকে জাঠা শুরু হয়ে ময়নাগুড়ি রোড হয়ে পাহাড়পুর মোড় হয়ে ইন্দিরা গান্ধী কলোনিতে আমরা এই বিজ্ঞানকে সামনে রেখে নাটক গান আবৃত্তি পরিবেশন করা হলো। যথাযোগ্য মর্যাদায় মহামতি লেনিনের ১০০তম মৃত্যুবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতেও। মাল্যদান ও আলোচনা সভা লেনিনকে সামনে রেখে মহামতি লেনিনের ১০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি ডিবিসি রোডের বামফ্রন্টের জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেনিনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর লেনিনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই আলোচনা সভায়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বামপন্থী সংগঠনের নেতৃত্ববৃন্দ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, ৪ নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভগবান রামের মূর্তি তৈরি করছেন আনারুল হক। সম্প্রীতির অনন্য নজির জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে বিশালাকার রামের মূর্তি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন উদ্যোক্তারা। সময়ের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়িতে ২২ ফুটের রামের মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। জলপাইগুড়ি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফেই তৈরি করা হচ্ছে মাটির এই মূর্তি। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এখানেও ৩ দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এখন থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ছুটে আসছেন ভগবান রামের এই সুবিশাল মূর্তি দর্শনের উদ্দেশ্যে। এই উদ্যোগে শুধু হিন্দুরাই যে রয়েছেন তা কিন্তু নয়, এর সাথে যুক্ত রয়েছেন মুসলিম সদস্যও। অর্থাৎ সম্প্রীতির বার্তাও তুলে ধরা হচ্ছে উদ্যোক্তাদের এই পরিকল্পনার মধ্য দিয়ে। এই বিষয়ে কারিগর আনারুল হক বলেন, খুবই ভালো লাগছে এমন একটি কাজে সামিল হতে পেরে। উদ্যোক্তাদের তরফে বিশ্বজিৎ মুস্তাফি বলেন, আগামী ৩ দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে রয়েছে। সোমবার কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে মূল অনুষ্ঠান। পুজোর পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণও। যেহেতু ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনা হতে যাচ্ছে, তাই এই ২২ ফুটের ভগবান রামচন্দ্রের এমন মূর্তির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মূর্তি দর্শন করে যাচ্ছেন। সকলকেই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমার নাম আনারুল। কোথায় বাড়ি? আমাদের বাড়ি বড়লা। কিভাবে এটা আপনি এর সাথে যুক্ত হলেন, কি করছেন কাজ? এটা আমি ওই দাদার সাথে ঠাকুরের কাজ যখন আছে তখন আমাকে ডাকে আর কি, ওরা মানে ওদের সাথে কাজ করি। তাই কেমন লাগছে? হ্যাঁ, আমি যতদিন কাজ করি আমাদের ওদের সাথে কাজ করলে ভালো লাগে। ভালো লাগছে। তো কিভাবে এরকম প্ল্যান হলো, আপনি কখন জানলেন? না, এটা আমি যখন কাজটা এটা দাদা আমাকে ডাকছিল, ওই যে ফটিক দা আমাকে ডাকছিল কাজে, তুমি আসো। এটা রামের মূর্তি।
আচ্ছা, কত ফিট হচ্ছে? 22 ফিট। ভালো লাগছে আপনার এর সাথে যুক্ত হতে পারে? হ্যাঁ, আমাকে যখন থেকে কাছে হতে আমাদের ভালো লাগছে। কতদিন দিয়ে? 15-16 দিন থেকে। কি নাম আপনার? বিশ্বজিৎ মুস্তাফি। কি দায়িত্বে রয়েছেন এখানে? আমরা কমিটির দায়িত্বে আছি আর কি। কি করছেন এবং সেটা কোথায়? রাত পোহালেই তো আপনাদের অনুষ্ঠান। কালকে অযোধ্যায় যে রাম মূর্তির যে আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার ইয়েতেই আমরা এখানে 22 ফুটের একটা রাম মূর্তি তৈরি করেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে, 3 দিন ব্যাপী চলবে। কালকে আর কি সকালবেলায় হচ্ছে কলস যাত্রা আছে, তারপর রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, অনুষ্ঠান আছে। সারাদিন ব্যাপী খিচুড়ি খাওয়ানো হবে, প্রসাদ। আগামীকালই শেষ পর্যায়ে কি প্রস্তুতি? হ্যাঁ, জোরদার প্রস্তুতি হচ্ছে এখানে। যারা বানাচ্ছে ঠাকুর আর কি, ওরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে। আজকে যেহেতু কমপ্লিট দিতে হবে। যারা তৈরি করছেন তারা কোথাকার শিল্পী? আমাদের পাড়ারই শিল্পী সব আর কি, এখানকারই শিল্পী সব। কিভাবে এটা প্ল্যানটা করলেন যে এরকম একটা এত বড় একটা মূর্তি? প্ল্যানটা তো এইভাবে ফট করে প্ল্যান হয়েছে আর কি। এরকম ব্যাপার হওয়াতে 22 তারিখ যেহেতু এরকম প্রোগ্রাম, তাই ওই ব্যাপারেই আর কি 22 ফুট করবো। মূর্তিটা ওইভাবে করা হয়েছে আর কি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো? প্রচণ্ড উন্মাদনা, অনেকে আসছে এখনই। যখন থেকে শুরু হয়েছে মূর্তি বানানো, তখন থেকে অনেক লোক আসছে আর কি। 3 দিনের মধ্যে মুখ্য বিষয়গুলি কি থাকবে আপনাদের? কালকে অনেক কিছু আছে, রামলীলা আছে কালকে, তারপর হচ্ছে প্রসাদ খাওয়ানো হবে। সারাদিন ব্যাপী অনেক অনুষ্ঠান আছে, যজ্ঞ আছে, অনেক কিছুই চলবে। উদ্যোগ আমাদের এই 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গুমটি যারা এখানে আছে আমরা বাসিন্দা, হ্যাঁ, এদেরই উদ্যোগে। আচ্ছা, বাকি 2 দিন আরও পরের 2 দিন? বাকি 2 দিনও বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, আরও চলবে এরকমই। জলপাইগুড়ি 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া, যেখানে 5 নম্বর ঘুমটি রয়েছে, সেখানে কিন্তু সুবিশাল একটি 22 ফুটের একটি মূর্তি, অর্থাৎ ভগবান রামের মূর্তি তৈরি করা হয়েছে। আপনারা এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছিলেন। রাত পোহালেই অর্থাৎ আগামীকাল কিন্তু তাদের অনুষ্ঠান রয়েছে। যেহেতু অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে, কিন্তু এখানেও কিন্তু অর্থাৎ এই জলপাইগুড়ির মতো জায়গাও কিন্তু এত বড় রামের মূর্তির প্রতিষ্ঠা করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। আমি একবার দেখাবার চেষ্টা করব। তাদের প্রস্তুতি কিন্তু একেবারে শেষের পর্বে। সমস্ত রং করা থেকে শুরু করে যা যা রামচন্দ্রের জন্য যে সমস্ত অলংকার প্রয়োজন, সব কিন্তু এর সাথে জুড়ে দেওয়ার কিন্তু কাজ চলছে। শিল্পীরা কিন্তু এখানে ভীষণ ব্যস্ত রয়েছেন। স্থানীয় বেশ কিছু 10 থেকে 15 জন যারা এখানকার মানুষ রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, তারাই কিন্তু উদ্যোগ নিয়ে কিন্তু এ ধরনের একটি পরিকল্পনা তারা করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু সম্প্রীতির একটি বার্তা দিচ্ছেন। কেননা হিন্দু যারা কারিগর রয়েছেন, তাদের পাশাপাশি কিন্তু মুসলিমও রয়েছেন তাদের সাথে। অর্থাৎ হিন্দু মুসলিম একসাথে, যে তাদের সকলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, অর্থাৎ সম্প্রীতির যে একটা বার্তা সকলের মধ্যে তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। জলপাইগুড়ি থেকে নবেন্দু বারৈ, উত্তরের মন। রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশনের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আজ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করা হলো ক্রীড়া প্রতিযোগিতার। রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশনের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ ছোট ছোট কচি কাঁচাদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন ক্লাবের মাঠে প্রায় 2 শতাধিক কচি কাঁচাদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। 25 মিটার আলু দৌড়, অঙ্ক কষা দৌড়, চকোলেট দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা এদিন অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায় যথেষ্ট। ছেলে মেয়েদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবিকাদের জন্য বিভিন্ন খেলারও আয়োজন করা হয়েছিল এই দিন। খেলা শেষে প্রত্যেক প্রতিযোগী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছিল। এই বিষয়ে রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সমরেশ ঘোষ দস্তিদার জানান, 75 বছর উপলক্ষে সারা বছর জুড়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করছি। তারই এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আজ পাড়ার সমস্ত কচি কাঁচাদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিন দর্শকের আসন ছিল কানায় কানায় পরিপূর্ণ। ক্লাবের উদ্যোগেই হচ্ছে, আমাদের ব্যানার রয়ে গেছে। বছর আমাদের এই প্রতিযোগিতা হয়ে থাকে। তো এবারে বিশেষ হচ্ছে 75 বছর, এবারে আমাদের প্লাটিনাম জুবলি ইয়ার চলছে এবং আমাদের এই প্লাটিনাম জুবলি ইয়ারে নানা ধরনের অনুষ্ঠান হয়েছে এবং আরও হবে। তারই অঙ্গ হিসাবে এবারকার যে ছোটদের যে স্পোর্টস আমরা পরিচালনা করছি, সেটা স্পেশালভাবে করা হচ্ছে। আজকে যত পার্টিসিপেন্ট আছে তাদের গার্জিয়ানদের দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে এবং সারাদিন ধরেই এই প্রতিযোগিতা চলবে। আমরা চাই যে এই অঞ্চল
এবং এর চারিদিকে যে অঞ্চলের ছোট ছেলেমেয়েরা একদম ছোট থেকে, কারণ এটা 5 বছরের নিচের থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা, তারা বিশেষভাবে এই প্রতিযোগিতা খেলাধুলার দিকে আকর্ষিত হোক, এটাই আমাদের। কতজন ছাত্র ছেলেমেয়ে আজকে এখানে অংশগ্রহণ করছে? হ্যাঁ, 200-র উপরে প্রতিযোগী হবে, বিভিন্ন রকম মিলে, সবগুলো মিলে। আপনার নাম আর পরিচয়টা? আমি ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার নাম সমরেন্দ্র। প্রাথমিক শিক্ষা সংসদের সদর পূর্ব মণ্ডলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন জলপাইগুড়ি জেলা স্কুলের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রছাত্রীরা মাঠ পরিক্রমা করে। এই প্রতিযোগিতায় সদর পূর্ব মণ্ডলের প্রায় 65টি স্কুল অংশগ্রহণ করে। 50 মিটার দৌড়, 100 মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প অনুষ্ঠিত হয় এদিনের প্রতিযোগিতায়। পাশাপাশি ফুটবল, যোগাসন এই প্রতিযোগিতাগুলিও এই দিন অনুষ্ঠিত হয়। যে সকল ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করবে তাদের ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়ার সুযোগ থাকবে। এদিন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রচুর সংখ্যক দর্শক এই প্রতিযোগিতাকে উপভোগ করতে আসেন। এই বিষয়ে সার্কেল ক্রীড়া কমিটির সভাপতি শঙ্খ মিত্র মজুমদার জানান, আজকে জলপাইগুড়ি জেলার স্কুলে আমাদের সার্কেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যে সকল ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবে তারা 27 তারিখ জেলা স্পোর্টসে অংশ নেয়ার সুযোগ পাবে। এদিন প্রাথমিক স্কুল সহ এসএসকে, এমএসকে মিলিয়ে প্রায় 65টি স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ন্যায়যাত্রা নিয়ে জলপাইগুড়িতে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার পদযাত্রা চলবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হলেও জলপাইগুড়ি জেলা জুড়ে তার রোড ম্যাপ কী হবে তা নিয়ে মতবিরোধ লেগেই রয়েছে। কেউ বলছেন হাইওয়ে ধরে যাবেন, কেউ বলছেন জেলাতে বিভিন্ন শহরে ঢুকবেন রাহুল গান্ধী। এই বিবাদ দূর করতে রবিবার বিকেলে জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই ন্যায়যাত্রার প্রকৃত রুট বলে দিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। এদিন সাংবাদিক সম্মেলনে পিনাকিবাবু স্পষ্ট জানান, শহরের মধ্য দিয়ে হেঁটে যাবেন রাহুল গান্ধী। এদিন তার রুট বলতে গিয়ে পিনাকিবাবু জানান, 28শে জানুয়ারি ফালাকাটা থেকে বেরিয়ে সকাল 8:30 ও 9টার দিকে স্টেশন শালবাড়ি ডুডুয়া নদী ব্রিজ অতিক্রম করে তিনি জেলা জলপাইগুড়িতে ঢুকবেন। সেখান থেকে ধূপগুড়ি যাবে এই ন্যায়যাত্রা। সেখানে রোড শো করার কথা রয়েছে এই সর্বভারতীয় কংগ্রেস নেতা। এরপর সেখান থেকে হাই রোড ধরে ময়নাগুড়ি টাউনে ঢুকবেন তিনি। সেখানে কোনো রোড শো কথা না থাকলেও জনসংযোগ চালানো হবে রাহুল গান্ধীর পক্ষ থেকে। এখান থেকে তার যাত্রা এসে পৌঁছবে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ে। সেখানে বড় বাস থেকে নেমে তিনি ছোট গাড়ি করে পিডব্লিউডি মোড় পর্যন্ত আসবেন। সেখান থেকে পোস্ট অফিস হয়ে থানা মোড় ধরে কদমতলা পর্যন্ত পদযাত্রা করবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে এই পদযাত্রায় উপস্থিত থাকবেন জেলা ও প্রদেশের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বলে সাংবাদিক সম্মেলনে জানান পিনাকিবাবু। কদমতলা মোড়ে একটি রোড শো করবেন তিনি। এরপর এবিপিসি মাঠে যাত্রা বিরতি এবং মধ্যাহ্ন ভোজ সেরে বেলা 2টো নাগাদ আসাম মোড় হয়ে শিলিগুড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর। জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মাঝে ফাটাপুকুর কিংবা ফুলবাড়িতে রোড শোর কথা থাকলেও তা পাকা হয়নি বলে পরিষ্কার বলে দেন কংগ্রেস সভাপতি। এদিন রাহুলের ভারত জোড়ো যাত্রা নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের মধ্যে উৎসাহ থাকলেও তাদের এই যাত্রায় ইন্ডিয়া জোটের কোনো দল সামিল হবেন কিনা এই প্রশ্ন শুনে জেলা সভাপতি জানান, আমরা কাউকে কিছু জানাইনি। এই বিষয়টি এআইসিসি নেতৃত্ব দেখছেন। আমরা জেলার মানুষকে শুধু এইটুকু বলতে চাই, যারা আমাদের চিন্তাধারা এবং কর্মকাণ্ডে বিশ্বাসী, সে যে দলই হোক না কেন তারা আমাদের সাথে যোগ দিতে পারেন। এদিন সাংবাদিক সম্মেলনে পিনাকি সেনগুপ্ত এও দাবি করেন যে এটা কোনো ভোট চাওয়ার মিছিল নয়। এটা ভারতে যে অন্যায়ভাবে সরকার মানুষকে ঠকিয়ে শাসন করছে তার বিরুদ্ধেই এই সত্যের লড়াই যাত্রা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেতন জয়সওয়াল, জেলা কংগ্রেসের কনভেনার উৎপল ঘোষ, জলপাইগুড়ি সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অমর্ত্য রায়, কাউন্সিলর অম্লান মুন্সি সহ অন্যান্য জেলা কংগ্রেসের সদস্যরা। জলপাইগুড়ি জেলা শুরু হচ্ছে ফালাকাটা থেকে। যদি জলপাইগুড়ি জেলাতে আসা যায়, অনেক দিক দিয়েই আসা যায়, তাই ফালাকাটা থেকে যদি আসা যায়, জলপাইগুড়ি জেলা শুরু হচ্ছে ডুডুয়া নদীর এই পারে স্টেশন শালবাড়ি বলে যে জায়গাটা আছে সেখানে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সেই জায়গায় রাহুল গান্ধীকে
খুব বর্ণাঢ্যভাবে রিসিভ করব। স্টেশন শালবাড়ি এলাকাতে ওনাকে বর্ণাঢ্যভাবে রিসিভ করার পরে অবশ্যই আমরা আশা করব যে উনি ওখানে নিশ্চয়ই কোনো একটা বার্তা দেবেন। তারপর সেই রোড শো গাড়িতে করেই সেটা আস্তে আস্তে ধূপগুড়ি চৌপথি বাজার হয়ে আমরা বেরিয়ে এসে ময়নাগুড়িতে ঢুকবে, ময়নাগুড়ি বাজারের উপর দিয়েও আসবে। তারপর পাহাড়পুর মোড়ে নেমে যাবেন। পাহাড়পুর মোড়ে ছোট গাড়িতে করে নেতাজি স্ট্যাচু, পিডব্লিউডি মোড়, সেখান থেকে পদযাত্রা হয়ে কদমতলায় পৌঁছাবে। কদমতলায় উনি জলপাইগুড়িবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন। তারপরে আবার এবিপিসি গ্রাউন্ডে লাঞ্চ করার পর বেরিয়ে যাবেন উনি। এবং আমরা খুব আশা করব যে এই যাতায়াতের পথে, এই পদযাত্রার পথে জলপাইগুড়ি শহর এবং অন্যান্য জায়গায় যে সমস্ত দেশবরেণ্য নেতৃবৃন্দরা আছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে করতে এই ন্যায় যাত্রা চলবে। উনি ওনার মূল কনভয় ছেড়ে দেবেন, ছেড়ে উনি একটা ছোট গাড়িতে উঠবেন এবং আমাদের পরিকল্পনা আছে আমরা ওনাকে যথাযথভাবে অভ্যর্থনা জানিয়ে জলপাইগুড়ি শহরের অন্যতম কেন্দ্র পিডব্লিউডি মোড় অবধি নিয়ে আসবো। ঠিক আছে, ছোট গাড়িতে। সেখান থেকে উনি ছোট গাড়িও ছেড়ে দেবেন এবং আমাদের স্থানীয় নেতা কর্মী সবাই মিলে, ওনার সঙ্গে যারা আছেন অবশ্যই তারাও থাকবেন, সবাই মিলে শুরু হবে পদযাত্রা। যে পদযাত্রা যাবে জলপাইগুড়ি শহরের একদম প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে। ইতিমধ্যে ওনার যে বাস, যেটা একই সঙ্গে আবার মঞ্চ হিসেবেও কাজ করে, সেটা আমরা কদমতলায় নিয়ে আসার ব্যবস্থা করবো। অর্থাৎ একদিক থেকে রাহুলজি হাঁটবেন, আরেক দিক থেকে বাস ইতিমধ্যেই কদমতলা মোড়ে এসে অপেক্ষা করবে। মঞ্চ কদমতলা মোড়ে উনি, আমরা এখন অবধি যা পরিকল্পনা, উনি জনতার উদ্দেশ্যে কিছু একটা অ্যাড্রেস করবেন এবং কদমতলা মোড় থেকে উনি আবার ছোট গাড়িতে চেপে এবং সঙ্গে অবশ্যই আমরা হেঁটে এবিপিসি ক্লাবের মাঠ অবধি যাব, যেখানে একটা ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক পরিস্থিতির উপর নির্ভর করছে একটা যাত্রা বিরতি হবে, যেখানে রাহুলজি এবং তার সঙ্গের যে স্থায়ী সদস্যরা যারা গোটা যাত্রা করছেন তারা লাঞ্চ ব্রেক নেবেন। ঠিক আছে, এবং আমাদের সঙ্গেও যেহেতু সকাল থেকে প্রচুর মানুষ ফালাকাটা বা স্টেশন শালবাড়ি বা ধূপগুড়ি বা ময়নাগুড়ি থেকে ক্রমাগত জয়েন করতে থাকবেন আমাদের স্থানীয় নেতাকর্মীরা, তাদের জন্য হয়তো সেখানে একটা আমাদের বিশ্রামের ব্যবস্থা করা হবে মাঠে এবিপিসির মাঠে। কখন লিভ করবে এবার এটা এখন বলা মুশকিল কখন লিভ করবে। মোটামুটি স্ট্যান্ডার্ড প্রোটোকল যা ধরা হয়েছে 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে 2টোর মধ্যে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা হবে কিনা ডিপেন্ড করছে কতটা জনসমাগম হয় বা কিভাবে উনি আসতে পারে। জলপাইগুড়ি দেখুন 9টায় যদি স্টেশন শালবাড়িতে আমরা রিসিভ করি তাহলে তো খাতায় কলমে হওয়া উচিত 11টা, কিন্তু সেটা হতে হতে কতক্ষণ লাগে বলা মুশকিল। বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাগড়াকোটে। বাগড়াকোটে বার্ষিক প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিবন্ধীদের মধ্যে খেলাধুলার মনোভাব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে খেলাধুলোর মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রবিবার মাল ব্লকের বাগড়াকোট ভানু মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থের দ্বারা দ্বিতীয় বার্ষিক বিশেষ চাহিদা সম্পন্নদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্নেল সুবিমল সচদেব, পদ্মশ্রী করিমুল হক, জলপাইগুড়ি জেলা পরিষদের শিশু ও মহিলা কল্যাণ সভানেত্রী সেলিনা ছেত্রী, নিঃস্বার্থ প্রতিষ্ঠাতা হর্ষ কুমার, কার্শিয়াং বিধায়ক বিপি বাজগাই প্রধান অতিথি হিসেবে প্রদীপ জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মহকুমা শাসক শুভম কুণ্ডল তার বক্তব্যে এই নিঃস্বার্থ উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অজিত খারকা। হর্ষ কুমার বলেন যে ডুয়ার্স এলাকায় বিশেষ করে সাধারণ শ্রেণীর শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রতিবন্ধীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বের করে আনাই এই নিঃস্বার্থ অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সুযোগ পেলে তারা আমাদের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। প্রতিযোগিতায় পাথরঝোড়া, ওদলাবাড়ি সহ 22টি চা বাগান এলাকার 110 জন প্রতিবন্ধী অংশ নেন। হুইল চেয়ার রেস ছাড়াও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। প্রতিবন্ধী শিশুরা খেলাধুলায় অংশগ্রহণ করে খুবই খুশি। অংশগ্রহণকারীদের কম্বল, সার্টিফিকেট প্রদানের মাধ্যমে মনোবল বৃদ্ধি করা হয়। জানা যায় 2006 সালে বাগড়াকোট চা বাগানের ব্যবস্থাপক হর্ষ কুমার ও তার স্ত্রী নীলম কুমার প্রতিবন্ধীদের সেবা করার জন্য নিঃস্বার্থ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেন। 2008 সালে তার স্ত্রীর মৃত্যুর পর হর্ষ কুমার স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কাজ চালিয়ে যান। তিনি প্রায় 1.5 দশক ধরে প্রতিবন্ধীদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। বধির ও মূক শিশুদের জন্য স্কুল খোলা হয়েছে, যেখানে তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এখনো পর্যন্ত 2000-এরও বেশি প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। स्वार्थ की तरफ से बागराकोट भानु मैदान में हमने जो डिफरेंटली एबल्ड पर्सन्स है टी गार्डन के, उसमें 8 साल से बच्चे से लेकर के और 25-30 साल के लोग ये सब पार्टिसिपेट कर रहे हैं। इसमें व्हील चेयर की रेस है और अलग अलग कैटेगरी के हिसाब से स्पोर्ट्स ऑर्गेनाइज किया गया है। स्पोर्ट्स के बहुत सारे प्रोग्राम होते हैं जिसमें हम कहेंगे कि एबल लोगों के लिए होता है, तो इनको हम डिफरेंटली एबल कहते हैं। डुआर्स में इन लोगों के लिए कोई स्पोर्ट्स प्रोग्राम नहीं होता है, कहीं से भी नहीं ऑर्गेनाइज होता है। गवर्नमेंट ये ऑर्गेनाइज कर रही है पिछले 2 साल से, और इसमें हमने 22 गार्डन कवर किए हैं। 22 गार्डन के डिफरेंटली एबल लोग आए हुए हैं आज यहाँ अलग अलग गार्डन से। बहुत खुशी की बात है और हम चाहते हैं स्पोर्ट्स के माध्यम से जो डिसेबल्ड हैं, जो डिफरेंटली एबल्ड हैं, उनको हम आइडेंटिफाई करें, उनको हम मदद दें। आज जितने पार्टिसिपेंट आए हैं सबको हम यहाँ पे ब्लैंकेट भी डिस्ट्रीब्यूट कर रहे हैं, सर्टिफिकेट ऑफ पार्टिसिपेशन भी दे रहे हैं और आशा करते हैं भविष्य में इसी तरह हम हर साल करें। আজ জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এখানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আলোচনা করা হয়। এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয় মধ্যপাড়ার উজ্জ্বল সংঘের মাঠে। এদিন ভারতের চিরস্মরণীয় কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের আদর্শ ও কর্মপন্থা নিয়ে শিশু কিশোর ছাত্রছাত্রীদের সামনে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক প্রতাপ নিয়োগী বলেন, শিশু কিশোরেরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হয়ে উঠতে এবং দেশের উন্নতিতে তারাও যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভিন্ন মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হয়, তার জন্যই এদিনের এই কর্মসূচি। আজ জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে আমরা মধ্যপাড়ার উজ্জ্বল সংঘ মাঠে একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ভারতবর্ষে যে মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তাদের আদর্শ কর্মপন্থা আমরা ছোট ছোট শিশু শিক্ষার্থী কিশোর কিশোরীদের মধ্যে আমরা জানানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করেছি। ছবি এবং বিভিন্ন বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে তাদের সামনে আমরা এই আদর্শকে তুলে ধরতে চেয়েছি। আসলে এরাই তো ভবিষ্যতের নাগরিক, তো ওরা যদি না জানে এই সম্পর্কে তাহলে দেশ গঠনে তাদের কি ভূমিকা থাকবে। আমরা যে অঞ্চলটিতে এসেছি এখানকার বেশিরভাগ শিক্ষার্থী প্রথম জেনারেশন, অর্থাৎ তাদের বাড়ির কেউ পড়াশোনা জানে না, তাই তাদের সামনে এইরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পিকনিকের আমেজ জলপাইগুড়িতে। রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে জলপাইগুড়ি, আর এই ঘন কুয়াশার মধ্যেই তিস্তা পাড়ে দেখা মিলল পিকনিক প্রেমীদের। হাড় হিম করা ঠান্ডার মধ্যে সবাই শীতের পোশাক পরে আনন্দে মাতলেন পিকনিকে, ছোট থেকে বড় সকলেই। তার মধ্যে এক অভিনব পিকনিক দেখা গেল তিস্তার পাড়ে। মুখ বধির ও কানে যারা শুনতে পারেন না তাদের নিয়েও সকলে মিলে পিকনিকে আনন্দ করছে। তারা নিজেদের মধ্যে ইশারায় কথা বলছে।
তিস্তা পাড়ের পিকনিকে এসে কেউ কেউ ঘুড়ি ওড়াচ্ছেন, কেউ কেউ ফুটবল খেলছেন। বিভিন্ন মজাতে তারা আজকের পিকনিকের আনন্দ উপভোগ করছেন। আমরা 3 নম্বর পারে আসছি। কি করছেন এখানে? আজকে পিকনিক খাচ্ছি। আজকে ঠান্ডা প্রচন্ড, সব ফ্যামিলিকে নিয়ে আসছি, খুব মজা করছি আমরা সব পরিবার। আমরা আরো পিকনিক আসছে এখানে অনেকে? হ্যাঁ, অনেকেই আসছে, আশেপাশে অনেক আসছে। এখনই ঢুকলেন আপনারা নাকি? এই তো কিছুক্ষণ আগে ঢুকলাম। আপনার নাম? আমার নাম মাধবী দাস। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি রাগতপাড়া। বাকিটা সবাই বিভিন্ন সব পাড়ারই লোক আছে এখানে মোটামুটি। কয় নাম্বার পাড়া এসেছেন? শান্তিপাড়া, তারপর দেশবন্ধু পাড়া, পান্ডাপাড়া। আজকে তো প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, কেমন লাগছে? এটাই পিকনিকের আদর্শ ওয়েদার। কোথায় আসছেন পিকনিক? হ্যাঁ, জলপাইগুড়ি কোন জায়গায় আসছেন? এটা তিস্তা পার, 3 নম্বর পার বলে। আপনার নাম? আমার নাম সন্দীপ সরকার। গত দুদিন ঝলমলে আকাশ থাকলেও রবিবার সকাল থেকেই সমস্ত ডুয়ার্স কুয়াশায় মোড়া। বেলা বাড়লেও কুয়াশার দাপট কমেনি, তার সঙ্গে কনকনে ঠান্ডা। রবিবার মালবাজার মহকুমায় বিভিন্ন জায়গায় সাপ্তাহিক হাট বসে, তাই সকাল সকাল গরম জামা কাপড় নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন হাটে উপস্থিত হলেও ঠান্ডার কারণে লোকজনের দেখা নেই। রাস্তাঘাটে কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম, যার ফলে রাস্তাঘাট হাটবাজার ফাঁকা। বেলা বাড়ছে কিন্তু ঠান্ডা আরও বাড়ছে। চা বাগান এবং তার আশপাশ এলাকা কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। हम लोग नेपाल का माल बेचते हैं, सिलीगुड़ी से है। सिलीगुड़ी से है। आपका बिक्री कैसा है ठंडा में? ठीक ही है, बिक्री चल रहा। हम लोग तो साल में 30 साल से आते हैं। अब बिक्री अच्छा होता है ठंडा में? हाँ, ठीक ही होता है। ठंडा कैसा है अभी? अभी तो ठीक ही है ठंडा। ठंडा बहुत ज़्यादा है अभी। कस्टमर आ रहा है आप लोग का? आ रहा है। आपका नाम? मेरा अरविंद जायसवाल। कहाँ से आए? सिलीगुड़ी से। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বহু প্রতীক্ষার পর অবশেষে ধূপগুড়ি শহরকে মহকুমা ঘোষণা করেছে রাজ্য সরকার। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক দায়িত্ব নিলেন নতুন ধূপগুড়ি মহকুমার। নতুন মহকুমা শাসককে সাদরে বরণ করলেন ধূপগুড়িবাসী। ঐতিহাসিক মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই রাম মূর্তি নিয়ে 3 দিনের উৎসব চলবে জলপাইগুড়িতে। 22 ফুটের রাম মূর্তির কারিগর আনারুল। সম্প্রীতির অনন্য নজির জল শহরে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।